हेलो स्टूडेंट्स, सभी को हमारे यूट्यूब चैनल में स्वागत है। आज के আমরা দেখব ক্লাস 9 এর বেঙ্গলি। ঠিক আছে, আজকে আমরা দেখব বেঙ্গলির যে প্রশ্ন উত্তর থাকবে সেগুলো প্রায় 18-20 নম্বরের প্রায় প্রশ্ন উত্তর তোমাদের বই থেকে থাকবে। তাহলে এখানে আমরা সেই বইয়েরই প্রশ্ন উত্তর কিন্তু দেখব, যেগুলো খুব মহত্বপূর্ণ প্রশ্ন। সেই মহত্বপূর্ণ প্রশ্নগুলোকেই কিন্তু আজ আমরা দেখব। ঠিক আছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওকে দেখে যাবে। তাহলে প্রতিটা প্রশ্নের যে উত্তর সেগুলো কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওকে শুরু করি। ঠিক আছে, আর কিছু প্রশ্ন উত্তর থাকবে যেগুলো গ্রামার থেকে থাকবে বা প্যাসেজ থাকবে, সেগুলো তো এখান থেকে নেওয়া যাবে না। সেগুলো কোনখান থেকে দেবে সেটাও বলা মুশকিল। ঠিক, সেই জন্যে আমরা বইয়ের প্রশ্ন যে 20 নম্বর আছে, এই 20 নম্বরকে আমরা সর্বপ্রথম পাক্কা করতে চাই। এই 20 নম্বর আমরা সর্বপ্রথম পাক্কা করতে চাই। তারপর যে গ্রামার থেকে প্রশ্ন থাকবে সেগুলো আমরা কিন্তু করে নেব। ঠিক, যেমন রচনা, চিঠিপত্র, এগুলো তো আমরা সব লিখতে পারি, তাহলে সেগুলো দেখার কোনো প্রয়োজন হবে না। আমাদেরকে বইয়ের প্রশ্নগুলো একটু ধ্যান দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ভিডিওকে শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন আমাদের যে সাগর সঙ্গমে যে নবকুমার, সেখান থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে। সেখান থেকে যদি আমরা এই যতটা প্রশ্ন নেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা যদি সব পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের যে সেই সমস্যা কিন্তু আর থাকবে না। এইখান থেকে যতগুলি প্রশ্ন দেবে, প্রতিটা প্রশ্নই কিন্তু আমরা অতি সহজভাবে তার সমাধান বের করতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথম এই প্রশ্ন উত্তরকে আমরা দেখি। তাহলে এখানে ভালোভাবে তার বিষয়বস্তুটাকে কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, পৌষ সংক্রান্তি সাগর তীরে স্নান করে একদল যাত্রী নৌকা করে দেশে ফিরছিল। তাহলে কী করতেছিল? এই সাগর তীর্থ স্নান সেরে তারা কী করতেছিল? দেশে আমাদের ফিরতেছিল। তাদের নৌকার দল ছুট্ট হয়ে একা চলছিল, আর তাদের যে নৌকার দল, সেই নৌকার দল কিন্তু তারা কী করতেছিল? একা একা যেতেছিল। যেতে যেতে গাঢ় কুয়াশায় সেই নৌকা পথ হারিয়ে গেল। কিন্তু যাওয়ার পথে খুব ঘন কুয়াশা, সেই কুয়াশার জন্য কিন্তু কী হয়ে গেল? তারা পথ কিন্তু হারিয়ে যায়। কুয়াশার জন্য পথ কিন্তু তারা হারিয়ে যায়। এই নৌকায় অন্যদের সঙ্গে ছিল নবকুমার, এবং এই যে নৌকা, সেই নৌকায় অন্য লোক তো ছিলই, তার সাথে সাথে নবকুমারও কিন্তু এই নৌকার মধ্যেই উপস্থিত ছিল। নবকুমার এসেছিল সমুদ্র দর্শন, তীর্থ দর্শন, পুণ্য অর্জনের জন্য। আর নবকুমার যে এসেছিল, তার আসল উদ্দেশ্য ছিল কি? যে আমি সমুদ্রের দর্শন করব, সর্বপ্রথম আমি সমুদ্রের দর্শন করব, এবং তার সাথে সাথে আমি তীর্থযাত্রা, যেটাকে আমরা বলি, যে সে তীর্থযাত্রা যে যাই, তো কিসের জন্য যাই? আমরা পুণ্য অর্জনের জন্য যাই, অর্জনের জন্য যাই। কিন্তু সেগুলো তার মধ্যে জন্য নয় বলছে, সেগুলো তার মধ্যে কিন্তু ছিল না। কী ছিল না? সেগুলো তার মধ্যে ছিল না। এই দেখো এখানে লেখা আছে, সে এসেছিল সমুদ্র দর্শন করতে। ঠিক, সে সমুদ্র দর্শন করতে এসেছিল, যে সমুদ্র কেমন এবং সমুদ্রের মধ্যে কী ধরনের কোলাহল দেখা যায়, জলের কী ধরনের এই সব কিছু মানে বোঝার জন্যে সে এসেছিল। সে এই কাজটি করতে কিন্তু কখনোই আসেনি। কিটা? তীর্থ দর্শন বা পুণ্য অর্জনের জন্য সে কিন্তু আসেনি। ঠিক আছে, তাহলে আমরা পরে দেখব। এক বৃদ্ধের সঙ্গে তার কথাবার্তা হচ্ছিল, এবং সেই দেখো, আমরা যখন নৌকাতে যাই, তো নৌকাতে যাওয়ার সাথে সাথে আমাদের কী হয়, যে বিভিন্ন ধরনের লোকজন আমরা সেই নৌকার মধ্যে পাই, এবং তার সাথে সাথে সে একটা বয়স্ক বৃদ্ধ লোক, তার সাথে কী হতেছিল? কথাবার্তা হতেছিল। বৃদ্ধ তীর্থের আসার পরে খবর পেয়েছিল তার অনেকখানি জমির ধান অন্য লোক জোর করে কেটে নিয়েছে, এবং সেই বৃদ্ধ লোকটি এসেছে, এবং কিছুক্ষণ পর তার মধ্যে খবর আসে যে তার জমির ধান কিন্তু তারা অন্য কেউ জোর করে কেটে নিয়েছে। এই খবরটি কিন্তু তার মধ্যে পৌঁছে যায়। সে বুঝতে পারে যে আমার জমির ধান কিন্তু কে জোর করে কেটে নিয়েছে। ফলে তার পুণ্য সঞ্চয় মাথায় উঠেছিল। তার ফলে কী করেছিল? তার মাথার মধ্যে সে পুণ্য সঞ্চয় করতে এসেছে। সে তো সমুদ্র দর্শন করতে আসেনি, সেই বয়স্ক লোকটা। সে কী করতে এসেছিল? সে এসেছিল পুণ্য সঞ্চয় করতে। বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবার জন্য তার আর ব্যস্ততার সীমা ছিল না। কিন্তু সে বাড়িতে কীভাবে আমি খুব জলদি বাড়িতে পৌঁছাবো,
আমার যে ধান কেটে নিয়েছে, এই জন্য কিন্তু সে বিশেষ করে সে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু একদম ব্যস্ততামূলক তার অবস্থা ছিল, যে আমি কত জলদি বাড়িতে পৌঁছাই। বাড়িতে না পৌঁছালে কিন্তু সেখানে তার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু থেকেই যাবে। কি হয়েছে না হয়েছে সে বুঝতে পারছে না বলেই সে কী করেছিল, বাড়ি পৌঁছাবার জন্য খুব তাড়াহুড়ো। যখন যাত্রীরা শুনল নৌকার পথ হারিয়ে গেল, যখন যাত্রীরা শুনল যে মাঝিরা নৌকার পথ কিন্তু হারিয়ে গেছে, মাঝিরা কী হয়েছে, নৌকার পথ কিন্তু যেটাতে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে হারিয়ে গেছে, তারা কিন্তু জানতে পায়, কারা, মাঝিরা। তখন সবাই চিৎকার কান্নাকাটি আর দুর্গার নাম জপ শুরু করে দিল। যখন এইভাবে জানতে পাই যে আমাদের নৌকার পথ কিন্তু, যে পথ দিয়ে আমরা যাচ্ছিলাম সেই পথ কিন্তু হারিয়ে গেছে, তখন সবার মনে একটা কান্নাকাটি ভাব কিন্তু উৎপন্ন হয়ে যায়। এবং উৎপন্ন হয়ে যাওয়ার পর কিন্তু কী হয়, তারা দুর্গার নাম কী করে, জপ করতে শুরু করে, যাতে আমাদের মা দুর্গা কী করে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে সঠিক পথ দেখায়। এইভাবে কিন্তু তারা দুর্গার নাম জপ করতে শুরু করে। তারপর দেখা যাক কী বলতে চাইছে। নৌকা এই ঘন কুয়াশায় কোন দিকে যাচ্ছে, শেষ পর্যন্ত সমুদ্রের পথে নৌকা ডুবে যাবে কিনা, এই দুর্ভাবনায় সবাই কাতর। কিন্তু সবার মধ্যে একটা এমন দুর্ভাবনা উৎপন্ন হয় যে সেই দুর্ভাবনাটার মধ্যে কিন্তু মানুষের যে একটা আশা, সেই আশা কিন্তু নিরাশায় পরিণত হয়। কীভাবে নিরাশায় পরিণত হয় দেখো, যে তাদের ছিল আমরা তো রাস্তা হারিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কী হবে, নৌকা ডুবে যাবে না কী হবে তার তো কোনো ঠিক ঠিকান নেই। এইভাবে তারা সবাই কিন্তু কাতর, একদম সব ভয়ে কিন্তু একদম ভীত হয়ে গেছে সবাই। নবকুমার মাথা স্থির রেখে মাঝিদের পরামর্শ দিল। নবকুমার কী করলো, মাথা স্থির রাখলো যে আমি তো সে অনেক একটু চালাক ছিল, সেই জন্য সেই নিজে একটু ভাবনা চিন্তা করলো যে আমাকে মাঝিদেরকে কী করতে হবে, পরামর্শ দিতে হবে কীভাবে আমরা এই জায়গা থেকে মানে বেরোতে পারি। এইভাবে এখানে আমরা দেখি যে চালানো বন্ধ রাখতে। এখানে সে বলল যে এখানে কিন্তু নৌকা আর চালানো যাবে না, যেহেতু তোমরা রাস্তার পথ ভুলে গেছো, সেই জন্য কিন্তু আর সেখানে চালানো যাবে না, নৌকাকে স্থির রাখতে হবে। সে তাদের মনের মধ্যে কিন্তু এই ভাবনাটা শুরু হয়। শুধু স্রোতে বেশি দূর নিশ্চয়ই যেতে পারবে না। কিন্তু কি বলছে, যে স্রোত বলতে যেদিকে হাওয়া যায়, ঠিক আছে, যেদিকে যাওয়ার ছিল না সেদিকে চলে যায়, যেদিকে হাওয়া দেয় সেই হাওয়ার সাথে সাথে কিন্তু আমরা চলে যাই। সেই স্রোত কিন্তু বলতে চাইছে যে সেই স্রোতে আর বেশি দূর তো যাওয়া যাবে না, নিশ্চয়ই একটু বেলায় কুয়াশা কেটে যাবে, আর আমরা কি করব, আর আমরা যাব না, যে যাওয়াতেই আমাদের খুব সমস্যা উৎপন্ন হতে পারে। তাহলে আমরা কি করব, এই নিশ্চয়ই যখনই একটু রোদ উঠবে তখন কিন্তু আর এই কুয়াশা থাকবে না, সেই কুয়াশা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। তার জন্য আমরা কি করব, কিছুক্ষণ অপেক্ষা করব, তখন অবস্থা বুঝে যা হয় ব্যবস্থা নেওয়া যাবে। তারপর বেলা উঠুক, রোদ উঠুক, তারপর যে রোদ হবে সেই রোদগুলো কিন্তু রোদ হবে, এবং রোদ ওঠার পর আমরা সেখানে নির্ণয় নেব যে আমরা কি করব। বেলার রোদ উঠলো, দেখা গেল নৌকা এক নদীর মোহনায়। যখন বেলা উঠে গেছে, সূর্য দেখা যাচ্ছে আকাশের দিকে আবছা, তখন কিন্তু তারা অনুভব করে যে এই নৌকাটি কিন্তু এক নদীর মোহনায় পৌঁছে গেছে। একদিকে শুধু জলরাশি, তীর নেই, অন্যদিকে কাছে বালির চর। আর একদিকে কি দেখছে, প্রচণ্ড জল, আর একদিকে কি দেখা যাচ্ছে, যে বালির চূড় দেখা যাচ্ছে, বালির চর বা চূড়, যেটা উঁচু ঢেউ যে বালিকে জমিয়ে দেয়, সেই ধরনের কিছু কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাতে। সকলের মধ্যে আনন্দের উল্লাস জেগে উঠল। সকলের মধ্যে কী হলো, আনন্দ উল্লাস কিন্তু জেগে উঠেছে। সূর্য দেখে দিক ঠিক করা হলো, আর সূর্যকে দেখার পর দিক কী করলো, নির্দেশ বা নির্ণয় করা গেল। কীভাবে, নৌকা অনতি দূরে এক নদীর মুখ দেখে যাত্রীরা নিশ্চয় হলো যে এটা রসুলপুরের নদী। তারপর সেই নদীকে দেখার পর কিন্তু তারা অনুভব করলো যে এটা রসুলপুরের যে নদী, এই নদীটা আমাদের রসুলপুরের নদী। তাদের মধ্যে এই ধরনের ভাবনা উৎপন্ন হলো। আর সেই নদীর যখন এই ভাবনা উৎপন্ন হয়, তখনই তাদের মধ্যে কিন্তু একটা আশা জাগে যে আমরা হারিয়ে গেছিলাম, সেটি কিন্তু আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা সেই জায়গাতে কি এসেছি, ফেরত চলে এসেছি বলে। ঠিক আছে, এরপর আমরা দেখব সেকেন্ড নম্বর প্রশ্ন, আমরা দেখে নেব। এই প্রশ্ন বলতে চাইছে, প্রাচীন ভারতীয় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে আচার্য প্রফুল্ল রায়ের চর্চা প্রসঙ্গে সংক্ষেপে আমরা আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষেপে সেই জিনিসটাকে আলোচনা প্রায় করব। ঠিক,
তাহলে আমরা সংক্ষেপে সেই জিনিসটাকে প্রায় আলোচনা করব। তাহলে দেখা যাক, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কিছুটা জুম করে নিচ্ছি, তাহলে তোমাদের অক্ষরগুলো স্পষ্ট বর্ণগুলো বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমরা দেখি। প্রথমত আমরা দেখব রসায়ন শাস্ত্রের কৃবিদ্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদেশ থেকে দেশে ফিরে রাসায়নিক শিল্পের পুনরুজ্জীবন, যেটাকে পুনরুজ্জীবন বলা হয়, যেটি আমাদের অনেক দিন থেকে বা দীর্ঘদিন থেকে যে জিনিসটা চলে আসছে, সেটি যখন কোনো অবস্থায় তার বিঘটন হয়েছে বা কোনো অবস্থায় সে বাধা পড়ে আছে এবং সেটি বিশেষ করে বন্ধ আছে, সেটিকে কিন্তু সে আবার পুনরায় শুরু করার বিষয় নিয়ে কিন্তু চিন্তাভাবনা করেছিল। বিষয় নিয়ে গবেষণা শুরু করেন এবং এই সূত্রে প্রাচীন গ্রন্থাদি হিন্দুর খার, অল্প প্রচুরকারী প্রণালী, লোহা, সীসা, তামা, রাং, যেটাকে আমরা টিন বলি, প্রভৃতি ধাতুকে বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনা। এগুলোকে বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা তিনি এই সম্বন্ধে গবেষণা কিন্তু সে করেছিল। ধাতু ভস্য প্রস্তুতিতে উন্নত প্রণালী, রাসায়নিক প্রক্রিয়ার জন্য নানান যন্ত্রের উদ্ভাবন, বিভিন্ন পাতন ক্রিয়া পদ্ধতি, পারদের রূপান্তর, গন্ধকের সঙ্গে নানান ধাতুর যৌগিক পদার্থ ইত্যাদি বহু বিষয় আবিষ্কার তিনি কী করেছিলেন। আচার্য রায় প্রাচীন ভারতে এই বিজ্ঞান চর্চা নিয়ে হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস রচনা করেন 2 খণ্ডে। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1902 সালে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1903 সালে। তাহলে আমরা একটা ছোট্ট মোটো প্রশ্নের উত্তর কিন্তু দেখে নিলাম। এরপর আমরা নেক্সট যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমরা দেখব। এই প্রশ্ন হচ্ছে যে প্রাচীন আর্য জাতির জ্ঞানের পরিধিহীন নির্ভরযোগ্য বর্ণনার সংক্ষিপ্তভাবে আমাদেরকে কী করতে হবে, পরিচয় দিতে হবে। তাহলে গত 40 বছর ধরে নানানবিধ আবিষ্কারের মাধ্যমে প্রাচীন আচার্য জাতি জ্ঞানে পরিধির অনেক নির্ভরযোগ্য বর্ণনার পরিচয় পাওয়া যায়। 4000 বছর আগে সিন্ধু সভ্যতার নানান শিল্পদের আবিষ্কারের ফলে এই দেশের নানান রঙের কাঁচ তৈরি, ব্রোঞ্জ ও কাঁসার তৈরি নানান উপকরণ, বিশুদ্ধ লোহা প্রস্তুত এবং বিভিন্ন দেশে তার রূপান্তরিত ইতিহাসের সঙ্গে আমরা পরিণত হই। তাছাড়া প্রাচীন ভারত যে ইস্পাত তৈরির রহস্য আবিষ্কার করেছিল এবং বিখ্যাত দামাস্কাস ও টলেডোর তরবারি নির্মাণে ভারতের ইস্পাতে ব্যবহৃত হয়েছিল, সেই সব কথা শুনে আজ আমরা গৌরব অনুভব করে থাকি। তাহলে 2nd নম্বর প্রশ্ন কিন্তু আমরা উত্তর পেয়ে গেলি। এরপর আমরা দেখব 3য় নম্বর প্রশ্ন। 3য় নম্বর প্রশ্নের মধ্যে কী আছে আমরা সেই প্রশ্নকে একবার দেখে নিই। তাহলে আমরা দেখব এই প্রশ্ন, আচার্য প্রফুল্ল রায়কে তার হিন্দু রসায়নের ইতিহাস গ্রন্থের রচনা কীভাবে সাহায্য করেছিলেন, সংক্ষেপে তা আমাদেরকে বর্ণনা করতে হবে। এই ধরনের প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন তোমাদের থাকবে, সেগুলো খুব ভালোভাবে তার উত্তর কিন্তু লিখতে হবে। তাহলে আমরা দেখব আচার্য প্রফুল্ল রায় যখন হিন্দু রসায়নের ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন, সেই সময় বিশ্ববিখ্যাত দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল তাকে নানানভাবে সাহায্য করেছিলেন। তাহলে ব্রজেন্দ্রনাথ শীল তাকে নানানভাবে কিন্তু এই জায়গাতে কী করেছিলেন, সাহায্য করেছিলেন। তারপর আমরা দেখব আচার্য শীল হিন্দুদের বস্তু উৎপত্তি ও গুণের বিষয়ে নানান তথ্য কথা, বিশ্ববর্তনের সংখ্যা, দর্শনের নিয়ম, বেদান্তর মীমাংসা, বৌদ্ধশাস্ত্র ও চরকের মতবাদ, বস্তুর রাসায়নিক ও ভৌমিক উৎপত্তি নিয়ে যত সব কল্পনা ও বিবৃতি প্রদান করেছিলেন প্রফুল্ল রায়কে। অনেক বিষয়ে কিন্তু তাকে কী করেছিল, অনেক বিষয় তাকে সমাধান করার চেষ্টা বা তাকে সমাধান করার জন্য অনেক কিছু তারা কিন্তু সবাই কী করে সহযোগিতা করেছিলেন। আচার্য শীলের বই লেখার উদ্দেশ্য কী ছিল? আচার্য শীল যে বই লিখেছিল তার বই লেখার উদ্দেশ্যটা কী ছিল, সেটাই আমাদেরকে বিশেষ করে জানতে হবে।
তাহলে আমরা দেখব আচার্য শীলের কামেই ছিল বিভিন্ন জাতির দর্শনবাদের তুলনামূলক পর্যালোচনা করা, যে সমস্ত স্থূল মানসিক আশ্রয় করে দর্শন শাস্ত্রের উৎপত্তি, যেমন ভাষাতত্ত্ব, শারীরবৃত্ত ও জ্যামিতিক বা গাণিতিক কল্পনা, এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষকে সচেতন বা মানুষের কাছে তার যে একটা খবর, সেই খবরটা পৌঁছানোর জন্য কিন্তু তিনি এ ধরনের কাজে যুক্ত বিশেষ করে ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, এই প্রশ্নটি শেষ হয়নি। এবং ইতিহাসগুলি সব দর্শনে প্রতিফলিত হয়। আমরা যেমন গ্রিক জাতির জ্ঞানের সঙ্গে পরিচিত হই, ঠিক তেমনি হিন্দু জাতির বুনিয়াদি জ্ঞানের সঙ্গে পরিচিত করানোই ছিল তার বই লেখার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে তার বই লেখার প্রধান উদ্দেশ্য মানুষের কাছে নতুনভাবে বুনিয়াদি, যেটাকে আমরা মূল জ্ঞান বলি, সেই মূল জ্ঞান কিন্তু পৌঁছানোর জন্য তার বিশেষ উদ্দেশ্য ছিল। হিন্দু শাস্ত্রের তুলনামূলক আলোচনা করার ক্ষেত্রে এই বই লেখার প্রয়োজনীয়তার কথা তিনি অনুভব করেছিলেন। তাহলে বুঝতে পারলে। এখন আমরা 5 নম্বর প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নকে আমরা দেখব। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা প্রবন্ধে প্রবন্ধকার আচার্য শীলের আত্মজীবন যে কয়েকটি লাইন অনুবাদ করে পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন তা সংক্ষিপ্তভাবে আমাদেরকে আলোচনা কিন্তু করতে হবে। তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরের দিকে চলে যাই। প্রবন্ধকার সত্যেন্দ্রনাথ বোস আচার্য শীলের আত্মজীবনী থেকে যে কয়েকটি লাইন অনুবাদ করে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা প্রবন্ধে প্রবেশ করেছেন তার সংক্ষিপ্ত, তারপর আমরা দেখব প্রকাশ করেছেন তার সংক্ষিপ্ত সার হলো জাতীয় জীবনের শিল্প এবং প্রতিযোগিতার বিষয়ে আমাদের যে ভাবনা তা ভ্রামান্তক। এটা ভ্রামান্তক, ঠিক আছে, আমি ভাবলাম এটাতে রশ্মি আছে। ভ্রামান্তিক মাটির দিকে ফিরে চলা, অর্থাৎ কৃষিকে সম্পন্ন বুনিয়াদি পেশা মেনে নেওয়া। মাটির দিকে ফিরে যাওয়া মানে দেখ, মাটির দিকে যখন আমরা ফিরে যাই তখন আমাদের মধ্যে কী হয় যে সেখানে কিন্তু মাটির সাথে কাজ করা মানে কৃষিকার্যের সাথে সংলগ্ন হওয়া। তাহলে সেই জন্য বলতে চাইছি মাটির দিকে ফিরে যাওয়া মানে এটি বুনিয়াদি পেশা যেটা আমাদের, সেটা হচ্ছে কৃষিকার্য। সেই তাকে দিয়ে কিন্তু আমাদের সেই পেশা অনুভূতি হয়, মেনে নেওয়া অবস্থাকার ব্যাপার নয়। কৃষি ও শিল্পের প্রসারে প্রচেষ্টা হওয়া উচিত 3:1। কত? 3:1। কৃষি 3 এবং শিল্প 1। কৃষির অনুপাত 3 এবং শিল্পের অনুপাত 1। 3:1 এটি কিন্তু হওয়া আমাদের উচিত। ঠিক আছে, তারপর দেখব কৃষি সম্পর্কে যে ভ্রান্ত ধারণা তাকে মিটিয়ে দিতে ভারতের কৃষি ব্যবস্থা নিরন্তর যন্ত্রের বৃদ্ধি করতে পারলে ভারতবর্ষের প্রকাণ্ড পুঁজি, লোকসংখ্যা ও তার বিস্তৃত ভূসম্পন্ন সমগ্র রূপ ব্যবহৃত হয়ে পৃথিবীর মধ্যে ভারত একদিন প্রথম লাইনে নিজের স্থান বজায় রাখতে পারবে। ঠিক, তাহলে আমরা বুঝে গেলাম সেই প্রশ্নের উত্তর। এখন আমরা পরে কিছু প্রশ্ন দেখব। প্রাকৃত নিয়মের রাজত্ব সম্পর্কে বিজ্ঞান বিষয় গ্রন্থগুলো অভিমত সংক্ষেপে আমাদেরকে পেশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব এখানে সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো। বিশ্বজগৎ নিয়মের রাজত্ব এই সম্পর্কে বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলির বক্তব্য। প্রকৃতির রাজত্ব যে রাজ্য, সে রাজ্যের মধ্যে কিন্তু অনিয়মের কোনো অস্তিত্ব নেই। সেখানে রয়েছে সর্বত্র একটা নিয়ম শৃঙ্খলা। নিয়মের রাজত্ব সম্পর্কে ভূতপূর্ব আগাইলেন ডিউক এখানকার বই লিখেছেন, যার মূল বক্তব্য হলো মানুষ রাজ্যের আইন ভঙ্গ করতে পারেন। যদিও রাজ্যের আইন ভঙ্গের অপরাধে শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু সেই আইনের ফাঁকি দেওয়া যায়। কিন্তু প্রকৃতির রাজত্বের যে নিয়ম তাতে ফাঁকি দেওয়ার কোনো
রাস্তা কিন্তু নেই। এখানে কোনো ব্যভিচারের কোনো উপায় নেই, প্রকৃতির নিয়মের ভঙ্গে কোনো অব্যাহতি নেই। 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন আমরা দেখে নেব। এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রাকৃতিক নিয়ম কি। প্রকৃতির নিয়মটা কি? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব শীর্ষক নিবন্ধে অনুসরণের 2টি উদাহরণ আমাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে। কিন্তু এখানে আমরা দেখে নেব নিয়মের রাজত্ব। নিয়মের প্রবন্ধকার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রকৃতির নিয়ম সম্বন্ধে বলেছেন, গাছ থেকে ফল চিরকাল ভূমিপৃষ্ঠে পতিত হয়। গাছ থেকে কি হয়? ফল চিরকাল আমরা দেখে আসছি, উপর দিকে না যেয়ে সেটি কি হয়? আমাদের কোথায় পতিত হয়? ভূমির দিকে পতিত কিন্তু হয়। এই পর্যন্ত যত গাছ দেখা গিয়েছে ও যত ফল দেখা গিয়েছে সব এই নিয়ম। তিনি উদাহরণ দিতে বলেছেন, আম বলো, জাম বলো, নারিকেল বলো, সকলেই অধোমুখে ভূমিতে পড়ে একেই ঊর্ধ্বমুখে আকাশপথে চলে যায় না। তারা সব নিচের দিকে পড়ে যায়, উপর দিকে কিন্তু কেউ উঠে না, সব নিচের দিকে পড়ে যায়। কেবলমাত্র আম, জাম, নারকেল কেন, যে কোনো দ্রব্য ঊর্ধ্বমুখে অপেক্ষা করে না, তাই কিছুক্ষণ পরে ভূমিতে নামিয়ে আসে। যদি আমরা কোনো পাথর বা কোনো উপর দিকে ছুড়ে দিই তাহলে কিন্তু সেই সময়টা যায় কিছুটা, তারপর কিন্তু ধীরে ধীরে কী হয়? সে আবার নিচের দিকে পতিত হয়, মানে পড়ে যায়। এই সাধারণ নিয়মের কোনো ব্যতিক্রম এ পর্যন্ত দেখা যায় না। সুতরাং এখানে সাধারণ প্রকৃতির নিয়মটি হলো পৃথিবীর দ্রব্যমাত্রে ভূ কেন্দ্রাভিমুখে গমন করতে চায়। এই নিয়মটি ভূম আকর্ষণ বলা মধ্যাকর্ষণ নামে পরিচিত আছে। তাহলে বুঝতে পারলে, এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের। এখানে প্রশ্ন রয়েছে দ্রব্যের জাতিভেদ এবং তার উপর প্রকৃতির নিয়মের কার্যকরণ প্রবন্ধে সংক্ষিপ্তভাবে বিবরণ আমাদেরকে প্রস্তুত করতে বলছি। তাহলে সেটা কীভাবে করবে? কিছু সংখ্যক বিজ্ঞ ব্যক্তিরা প্রকৃতির নিয়মের ব্যতিক্রম সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে জমে বেলুন ও হাইড্রোজেন ভরা বোম্বাই নারিকেল নিয়ম ভঙ্গ করে উপরে উঠে লোহার জলে ডুবে আবার কি হয়? সেই জায়গাতে জলে ডুবে যায়। এখন আমরা সেই অন্য প্রশ্নে চলে এসেছি। এই প্রশ্ন হচ্ছে ছিন্নপত্র অবলম্বনে রবীন্দ্রনাথের প্রবন্ধের রচনা আর আমাদেরকে তার সার্থক যে নামকরণ সেটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তার নামকরণের সার্থক যে ভাব সেটা কীভাবে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। তাহলে আমরা দেখি এখানে বাংলা গদ্য সাহিত্যে ক্রম বিবর্তনের ইতিহাস প্রবন্ধ রচনা এক মহত্বপূর্ণ অধ্যায়। বাংলার বহু কৃতি সাহিত্যকদের হাতে অগণিত, যেটাকে গুনতি করা যায় না, অগণিত প্রবন্ধ রচিত হয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছে। কীর্তিমান প্রবন্ধকারের মধ্যে বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথের অন্যতম একজন। এখানে আমরা দেখব তার যে ভাব, গভীরতা, সৌন্দর্য সৃষ্টি, আলাপপ্রচারী মনোভাব, মননশীলতা, ঠাট্টা, রসিকতা, বুদ্ধি চাতুর্যের দীপ্তি ও ভাব ভঙ্গির প্রবণতার উজ্জ্বল তার রচিত প্রবন্ধগুলি। এই প্রবন্ধগুলিতে একটি স্বতন্ত্র শিল্পচেতনাও লক্ষণীয় বিষয়। তিনি স্বয়ং কবিতায় তার প্রবন্ধগুলি কাব্যধর্মী ব্যঞ্জনায় ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অপূর্বতার লাভ করেছেন। ছিন্নপত্র ও তার একটি উৎকৃষ্ট রচনা। এখানে এই রচনাটিতে কবির মন, ব্যক্তিগত অনুভূতি, মননশীল ও দৃষ্টিভঙ্গি, রঙ্গরসিকতার অতীত জীবন স্মৃতির রচনা একটা। তাহলে বুঝতে পারছো, সমাজ চেতনা,
মানবতা বোধ ইত্যাদি অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় এখানে। কিন্তু পরে আমরা দেখব আমাদের প্রশ্ন, পাঠ্যক্রমের ছিন্নপত্রটির নাম কতখানি সার্থক, সেটি এর বিষয়বস্তু বা সেই প্রশ্নের মূল বক্তব্য। এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে শিল্প ও সাহিত্যের নামকরণের একটা বিশেষ গুরুত্ব আছে। নামকরণ সর্বদাই কী হয়, তাৎপর্যপূর্ণ ও বিষয়বস্তু সঙ্গে সংগঠিত রেখেই করা উচিত। তাহলে যেগুলো আমাদের কি হয়, উত্তর আমরা খুঁজি, সেই উত্তর কিন্তু প্রায় এখানে যে তার সার্থকতা, সেই সার্থকতাকে বজায় রেখে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর করা উচিত। করা উচিত। নামকরণ ঘটনা কেন্দ্রিক বা চরিত্র কেন্দ্রীয় হতে পারে। এই নামকরণ সেটা কোনো ঘটনাকে মাধ্যম করেও কিন্তু আমরা করতে পারি, অথবা তার কোনো চরিত্র, সেই চরিত্রকেও বর্ণনা করে সেখানে আমরা তার সার্থকতা আনতে পারি। আবার ব্যঞ্জন ধর্মী হওয়া স্বাভাবিক, বিশেষ করে কাব্য, কবিতা, প্রবন্ধ, ইতিহাস ক্ষেত্রে নানান ইঙ্গিতময় অর্থাৎ ব্যঞ্জনধর্মী হওয়া অধিক মহত্বপূর্ণ। ছিন্নপত্র নামকরণটিতে সার্থকতার মূলেও রয়েছে তার ব্যঞ্জন ধর্মীয়তা। ছিন্নপত্রের অভিধান সমস্ত অর্থ হলো একটা ছেঁড়া পাতা, অর্থাৎ কোনো একটা পাতার পৃথক অস্তিত্ব। বাংলা সাহিত্যের খ্যাতনামা অন্যতম প্রবন্ধনিক ছিলেন রবীন্দ্রনাথ। তার প্রবন্ধগুলির বিষয়বস্তু বিচিত্রতার সমৃদ্ধ মানে বিভিন্ন চিত্রের সমাহার তিনি কিন্তু করেছিলেন সেই বাংলা সাহিত্যের মধ্যে দিয়ে। ঠিক তারপর আমরা দেখব এখানে ছিন্নপত্র প্রবন্ধ গ্রন্থটিতেও সে তার বৈচিত্র্য লক্ষণীয়। এই গ্রন্থটিতেও তার একটি ডায়েরি জাতীয় রচনা, জীবনের বিচিত্র অনুভব, ছোট বড় অনেক স্মৃতি, অনেক ঘটনা, অনেক কথা আনন্দ রসে ঘন হয়ে পরিবেশিত হয়েছে। একটি পত্র কবির জীবনে ভাবের একটা কল্পনা ভঙ্গীভূত হয়ে আসে। আমাদের পাঠ্যক্রমে ছিন্নপত্রটিতেও আমরা কবি ভাবনা একটা স্বয়ন্ত্র অস্তিত্ব লক্ষ্য করতে পারি। পত্র হলেও যেন তার মধ্যে সাহিত্যের গুণ সমৃদ্ধ হয়ে আছে। শ্রীশ বাবুকে যদি আমরা দেখি, শ্রীশ বাবুকে লেখা চিঠিতে কবির সেই স্মৃতিগুলি রোমন্থন হয়েছে, এবং তার সাথে সাথে আবার কবির যে মনোভাবনা প্রকাশ হয়েছে তাতে পত্রটি বিষয়বস্তুর সহিত সঙ্গতি বজায় রেখেছেন, এবং কবির শিল্পচেতনার সাথে সাথে তার একটি অখণ্ড বোধ প্রকাশিত কিন্তু তারা করেছে। সুতরাং রচনাটি ব্যঞ্জনধর্মী। এই রচনাটি কী ধর্মী? ব্যঞ্জনধর্মী। কবির মননশীলতা ও যথেষ্ট পরিচয় এখানে বিস্তৃত। সুতরাং ছিন্নপত্রটি এক সার্থক, সে কথা স্বীকার করা যেতে পারে। তাহলে এই ভিডিওকে আমরা এখানেই শেষ করব, নাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। পরে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভিডিও দেওয়ার। ঠিক আছে? তাহলে যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে নেক্সট ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এই ভিডিও পুরো দেখার জন্য তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট জরুর তোমরা করবে। ঠিক আছে? তাহলে সবাইকে অনেক অনেক